হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য প্রজেক্টাইল মোশন পড়ব। তো প্রজেক্টাইল মোশনকে বাংলায় কি বলে? প্রাসের গতি। ওকে, তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা ভেক্টরের মধ্যেই আছে। ওকে, তো প্রাসের গতি আজকে আমরা পড়ব। দেখো, প্রাস কি জিনিস সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ, এই কথাটা শুনেই অনেক ছেলেপেলে ঘাবড়ে যায় যে প্রাসের গতি বিশাল কঠিন ব্যাপার। তেমন কিছুই না, খুবই সহজ। একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, আর তোমাদের যেটুকু থেকে কোশ্চেন হবে আমি সেটুকুই খুব ভালো করে কিন্তু বোঝাবো। দেখো দেখো প্রাসের গতি পড়তে গেলে আমাকে আগে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, প্রথমে ভেক্টরের বিভাজন সম্পর্কে জানতে হবে। যদি এইটা এক্স অক্ষ হয় আর এটা ওয়াই অক্ষ হয়, আর এটা যদি আমি একটা ভেক্টর নিই, এই ভেক্টরটাকে আমি নিলাম, ধরে নাও এ ভেক্টর। তাহলে এই এ ভেক্টরটা যদি এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই এ কে আমি দুটো উপাংশে ভাগ করতে পারবো। ঠিক আছে, দুটো লম্ব উপাংশে কিন্তু ভাগ করতে পারবো। আমি যদি এটাকে ডট 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 করে টেনে দিই, হ্যাঁ, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল, যার ত্রিভুজের অতিভুজের মান হচ্ছে এ, যে ত্রিভুজের অতিভুজের মান এ। আর এইটাকে আমি ধরলাম এক্স, আর এইটাকে ধরলাম ওয়াই। আচ্ছা বলো তো, যে কস থিটা মানে কত? কস থিটা মানে কত হবে বলো? ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই এ। যদি বলি যে এক্স ইকলস টু কি হবে, তাহলে তুমি বলবে যে স্যার এক্স ইকল টু হবে এ কস থিটা। আর যদি জিজ্ঞাসা করি যে সাইন থিটা কত হবে বলো তো, সাইন থিটা হবে ওয়াই বাই এ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই ইকল টু কি হবে বলো তো? এ সাইন থিটা। তাহলে একটা হচ্ছে এ কস থিটা, একটা এ সাইন থিটা। তাহলে একটা জিনিস আমি এখান থেকে তো কনফার্ম হলাম, যে যদি যদি কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে সেই দিকটাকে আমি বলবো কস উপাংশ। আর যেটার সঙ্গে অ্যাঙ্গেল ফর্ম করবে না, সেটাকে আমি বলবো সাইন উপাংশ। তাহলে যেটার সঙ্গে অ্যাঙ্গেল ফর্ম করবে সেটা হচ্ছে কস উপাংশ, আর যেটার সঙ্গে অ্যাঙ্গেল ফর্ম করবে না সেটা হচ্ছে সাইন উপাংশ। এটা মনে রাখতে হবে। তাহলে এই দিকটাকে আমি কি বলবো? এক্স ইকলস টু এ কস থিটা, আর এই দিকটাকে আমি কি বলবো? ওয়াই ইকল টু এ সাইন থিটা। এ কস থিটা আর এ সাইন থিটা। ঠিক আছে, তো এইটা তো ভালো করে বুঝে নাও, যে যার সাথে অ্যাঙ্গেল করবে তাকে বলবো কস উপাংশ, আর যার সঙ্গে অ্যাঙ্গেল ফর্ম করছে না সেটাকে বলবো সাইন উপাংশ। এবার কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আমি যদি এই অ্যাঙ্গেলটাকে আলফা বলি, তাহলে তখন কি হবে? তাহলে ওয়াই অক্ষের সঙ্গে আলফা করেছে, তাহলে আমি ওয়াই বলতে পারি কি, যে এ কস আলফা। আর যদি বলি যে এক্স, তাহলে কত হবে? তখন তুমি বলবে যে এ সাইন আলফা। কেন হবে না? অবশ্যই হবে। আমি কি বলেছি? যার সঙ্গে তুমি অ্যাঙ্গেল নেবে তার দিকে কস উপাংশ নেবে, আর যার সঙ্গে তুমি অ্যাঙ্গেল নিচ্ছ না তার দিকে সাইন নেবে। যেমন আলফা অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সঙ্গে ফর্ম হয়েছে, তাহলে আমি যদি আলফা টার্মে লিখি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ কস আলফা লিখবো। আর যদি আমি থিটা টার্মে লিখি, থিটাটা এক্স অক্ষের সঙ্গে কোণ, তাহলে কি লিখবো? এক্স ইকুয়ালস টু এ কস থিটা লিখবো, যেমন লিখেছি। বুঝতে পেরেছো? তো এই যে এই ব্যাপারটা ভালো করে দেখো। এখানে একটা লোক কি করছে? একটা ফুটবলকে কিক করেছে, ফুটবলটা এই রাস্তা দিয়ে এসে আবার এইখানে পড়েছে। তো এই যে গতিটা, এই গতিটাই প্রাসের গতি। একটা বস্তুকে বা একটা ঢিলকে আমি যদি মাটির সঙ্গে বা অনুভূমিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থ্রো করে দিই, এই যেটা পেলাম, এই যে গতিটা, এইটাই হচ্ছে প্রাসের গতি। প্রথমে ঢিলটা এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, এর যে গতি, এইটাই প্রাসের গতি। ঠিক আছে, এর যে গতি সেটাই হচ্ছে প্রাসের গতি। এর প্রাসের গতিতে আমাদেরকে কি পড়তে হবে বলতো? কি পড়তে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, প্রাসের গতি পড়তে গেলে আমাদেরকে কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। তো উপাংশ বিভাজন তো তোমাদেরকে আমি বলেই দিলাম। আমি একটু ছবিটা ভালো করে আঁকি। ওকে, দেখো, এইটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তো তুমি একটা বস্তুকে থ্রো করে দিয়েছো, তো বস্তুটা এরকম করে উঠে গিয়ে এভাবে পড়েছে। ভালো কথা। তো এইটা কিন্তু মাটি, এক্স অক্ষ বরাবর মাটি। তো ভূমির সঙ্গে তুমি একটা বস্তুকে থিটা অ্যাঙ্গেলে থ্রো করে দিয়েছো। কত অ্যাঙ্গেলে থ্রো করেছো? থিটা অ্যাঙ্গেলে ইউ বেগে থ্রো করে দিয়েছো। খুব ভালো কথা। যার সঙ্গে অ্যাঙ্গেল করে তাকে তুমি কি বলো? ইউ কস থিটা। আর যার সঙ্গে অ্যাঙ্গেল করে না তাকে তুমি কি বলো? ইউ সাইন থিটা। এই বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় গেছে? এই উচ্চতায় গেছে সর্বাধিক। এর থেকে বেশি উচ্চতায় কিন্তু বস্তুটা যায়নি। বেশ, তাহলে এই যে উচ্চতাটাকে আমি কি বলছি? ক্যাপিটাল এইচ। আর এই যে অনুভূমিক দূরত্বটাকে আমি বলছি ক্যাপিটাল আর। তাহলে এইচ কি? এইচ হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ইংরাজিতে বলে। আর আর কে কি বলবো? আর কে বলবো রেঞ্জ। তাহলে ম্যাক্সিমাম হাইট এবং রেঞ্জ, বলো ক্লিয়ার কিনা? হবে। বেশ, আর একটা কথা মনে রাখবে, আমি যে দিকের দূরত্ব নেব সেই দিকেরই বেগ নেব। যে দিকের দূরত্ব নেব সেই দিকেরই বেগ নেব।
তাহলে আমি যদি সর্বাধিক উচ্চতা বের করতে চাই যে বস্তুটা ম্যাক্সিমাম কতটা উচ্চতা গিয়েছে, তাহলে আমি ইউজ করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি এর জায়গায় 0, ইউ এর জায়গায় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কারণ প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা। তুমি এই দিকের উচ্চতা নিচ্ছ, সেই জন্য এই দিকেরই বেগ নিতে হবে তোমাকে। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2gh। ক্যাপিটাল এইচ কেন নিলেন স্যার? কারণ আমি ম্যাক্সিমাম উচ্চতায় বেগ নিয়েছি 0। কারণ যখন এই বস্তুটা উঠছে 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 এখানে চলে গেল, এখানে কিন্তু শুধুমাত্র এই দিকের বেগ আছে। এই দিকের বেগ কত? ইউ কস থিটা। আর ইউ সাইন থিটা কিন্তু এই জায়গায় ভ্যানিশ হয়ে গিয়েছে। কেন স্যার আপনি কি করে বুঝলেন ইউ সাইন থিটা ভ্যানিশ হয়ে গিয়েছে? কারণ দেখো, যদি ইউ সাইন থিটা থাকতো তাহলে তো বস্তুটা আরো উপরে উঠতো। আর উপরে উঠছে না কেন? কারণ নিশ্চয়ই ইউ সাইন থিটা এখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে, কারণ ওকে নিচের দিকে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ কিন্তু টানছে, তাহলে মন্দন সৃষ্টি করছে। তাহলে মন্দন সৃষ্টি হলে কি হয়? বেগ কমতে 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 একটা সময় 0 হয়ে যায়। তাহলে এই পয়েন্টে গিয়ে কিন্তু শুধুমাত্র ইউ কস থিটা আছে, এখানে কিন্তু ইউ সাইন থিটার কোনো অস্তিত্ব নেই। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। সেই জন্য আমি একদম সর্বাধিক উচ্চতায় ভি সমান 0 নিলাম। তাহলে তুমি এখান থেকে এইচ পেয়ে গেলে। এইচ কত পেলে? না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই ফর্মুলাটা ভালো করে খাতায় লিখে রাখবে, বুঝতে পেরেছ? এইটা হচ্ছে সর্বাধিক উচ্চতার ফর্মুলা, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে তুমি যদি ইউ জানো, তুমি যদি থিটা জানো, তাহলে তুমি বলে দিতে পারবে যে একটা বস্তু সব থেকে কত উচ্চতায় উঠবে। ওকে, নেক্সট দেখো। তাহলে সর্বাধিক উচ্চতা তো আমি পেয়ে গেলাম। এবার আমাকে যদি বলে যে রেঞ্জ কত বা উঠতে কতটা সময় লাগলো, সেটা একটু দেখি। তাহলে আমি ছবিটা কি এঁকেছিলাম? না এই দিকে একটা বস্তু গেল, এইটা সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠতে কত সময় লেগেছে সেটা আমি দেখব। এইদিকে ইউ সাইন থিটা, এইদিকে স্যার কাজ করছে ইউ কস থিটা, কারণ ইউকে ভেঙে নিয়েছিলাম আমি, এইটা ইউ ছিল, ঠিক কি না? বেশ, তাহলে সর্বাধিক উচ্চতায় গিয়ে এই দিকের বেগটা কত হয়ে গেছে? 0। এইদিকে কিন্তু কোনো বেগ নেই। আমি আবারও বলছি, বারবার মনে রাখবে, সর্বাধিক উচ্চতায় শুধু এই ইউ কস থিটা থাকে, ইউ সাইন থিটা কিন্তু সর্বাধিক উচ্চতায় থাকে না। ইউ সাইন থিটা সর্বাধিক উচ্চতায় থাকে না। ওকে, নো প্রবলেম। দেখো, তাহলে আমি বলতে পারি যে ভি ইকুয়াল টু, স্যার আমরা জানি ইউ মাইনাস জিটি। আমি ধরে নিচ্ছি সর্বাধিক উচ্চতায় যেতে T1 সময় লেগেছে, ক্যাপিটাল T1 সময় লেগেছে। তাহলে ভি এর জায়গায় 0 বসিয়ে দিলাম, ইউ এর জায়গায় বসাচ্ছি ইউ সাইন থিটা, ওকে, মাইনাস জি T1। ঠিক আছে, তাহলে T1 সমান ইউ সাইন থিটা বাই জি। T1 সমান ইউ সাইন থিটা বাই জি। তাহলে আমি দেখো পেয়ে গেলাম যে সর্বাধিক উচ্চতায় উঠতে কতটা সময় লাগলো। আরেকটা কথা মনে রাখবে, সর্বাধিক উচ্চতায় উঠতে যা সময় লাগে, নামতেও কিন্তু তাই সময় লাগে। তাহলে নামতেও সময় লেগেছে কত? ইউ সাইন থিটা বাই জি, এই সময়টাই লেগেছে নামতে। তাহলে মোট কতটা সময় ধরে উঠেছে আবার নেমেছে? মোট সময় হচ্ছে টি সমান T1 প্লাস T2, এই সময় ধরে কিন্তু উঠেছে আবার নেমেছে। তাহলে ইউ সাইন থিটা বাই জি প্লাস ইউ সাইন থিটা বাই জি, তাহলে কি হবে? না 2u সাইন থিটা বাই জি। এই সময় ধরে কিন্তু ওই বস্তুটা একদম বাতাসে ভেসে থেকেছে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। তো এইটাও কিন্তু মনে রেখে দেবে যে টি সমান 2u সাইন থিটা বাই জি, এইটা মনে রেখে দেবে। তারপরে দেখো, তাহলে সর্বাধিক কতটা সময়ও বাতাসে ভেসে থাকছে সেটা আমি পেয়ে গেলাম। এবার আমি দেখব যে রেঞ্জ কত, তার মানে বস্তুটা কতটা দূরত্ব পর্যন্ত গেল। আমি যে একটা পাথরকে ছুঁড়ে দিলাম বললাম, তো এখান থেকে থ্রো করে দিয়েছি, তো এখান পর্যন্ত গেল, তো ম্যাক্সিমাম কতটা দূরত্ব গেল, তো সেই দূরত্বটা আমরা বের করব। এই যে এতটা দূরত্ব তো গিয়েছে, তাই না? তো দেখো, এই দিকের যে বেগ ইউ কস থিটা, এটা তো ধ্রুবক ছিল, এই বেগের তো কোনো পরিবর্তন নাই। তাহলে যদি না থাকে, তাহলে দূরত্ব সমান কি? বেগ গণিত সময়। তাহলে ইউ কস থিটা গণিত ক্যাপিটাল টি। তাহলে ইউ কস থিটাটাকে অ্যাজ ইট ইজ যেমন আছে রেখে দিলাম। আর টিটা কত আমরা এক্ষুনি বের করলাম, 2u সাইন থিটা বাই জি। তাহলে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি। তোমরা ম্যাথে একটা জিনিস পড়েছো যে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। দেখো, আমরা কিন্তু রেঞ্জের ফর্মুলাও পেয়ে গেলাম যে রেঞ্জ কত?
না ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। মনে রাখবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কতটা রেঞ্জ। আমি তোমাকে বলেছি যেদিকে দূরত্ব নেবে তুমি সেই দিকের বেগ নেবে। আমি যেহেতু এই দিকের দূরত্ব নিয়েছি সেই জন্যই কিন্তু আমি এই কোশ্চেনে এই দিকের বেগ নিয়েছি। ক্লিয়ার? বেশ, দেখো তাহলে রেঞ্জ তুমি পেলে ঠিকই, রেঞ্জ তুমি পেলে যে রেঞ্জ কত না আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই রেঞ্জটা ম্যাক্সিমাম যখন হবে, আর ইকুয়াল টু আর ম্যাক্স যখন হবে, তখন নিশ্চয়ই সাইন 2 থিটা ইকুয়ালস টু 1 হবে। তাহলে 2 থিটা ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? তাহলে থিটা ইকুয়ালস টু তখন হবে 45 ডিগ্রি। কেন স্যার আপনি এটা কি করে বুঝলেন? দেখো, এইটা ম্যাক্সিমাম কখন হতে পারে? এইটা ম্যাক্সিমাম তখনই হতে পারে যদি সাইন 2 থিটা ম্যাক্সিমাম হয়। আর এই সাইন 2 থিটা ম্যাক্সিমাম কখন হবে? যদি সাইন 2 থিটা ইকুয়ালস টু 1 হয়। কারণ দেখো সাইনের ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত রান করে, এর বাইরে যেতে পারে না। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু তো 1। তাহলে সাইন 2 থিটা যদি 1 হয় তাহলে নিশ্চয়ই 2 থিটাকে 90 ডিগ্রি হতে হবে, কারণ সাইন 91 আমরা জানি। তাহলে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হলে যে স্যার যদি থিটা সমান 45 ডিগ্রি হয়ে থাকে তাহলে তখন স্যার রেঞ্জ হবে ম্যাক্সিমাম। কিন্তু সেই ম্যাক্সিমাম রেঞ্জটা কত? ইউ স্কোয়ার সাইন 90 বাই জি। তার মানে ইউ স্কোয়ার বাই জি, এইটাই হচ্ছে আর ম্যাক্স। তাহলে আর ম্যাক্স কত? ইউ স্কোয়ার বাই জি। এটা কিন্তু ভুলে গেলে হবে না। বলো, আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আর ম্যাক্স তুমি পেয়ে গেলে যে ইউ স্কোয়ার বাই জি। বেশ, তাহলে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমি কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি। আর একটা কথা, আমি একটা ইম্পর্টেন্ট ফর্মুলা বলে যাচ্ছি, সেটা মনে রাখবে। মনে করো আমি দুটো প্রজেক্টাইলকে দুটো অ্যাঙ্গেলে থ্রো করলাম। একটাকে আমি এই অ্যাঙ্গেলে থ্রো করেছি, আর একটাকে আমি এই অ্যাঙ্গেলে থ্রো করেছি, কিন্তু দুজনা একই জায়গায় এসে পড়েছে। তার মানে রেঞ্জ দুজনারই সমান। এই ঘটনাটা তখনই ঘটতে পারে যদি থিটা 1, ঠিক আছে, এইটা তো থিটা 1, এইদিকে তুমি ইউ বেগে ছুড়েছ, আবার এইদিকেও তুমি ইউ বেগে ছুড়েছ, ঠিক আছে। আর এইটা মনে করো আমি নিলাম থিটা 2, একটাকে নিলাম থিটা 1 আর একটাকে নিলাম থিটা 2, ঠিক আছে। এখানে লেখার জায়গা নেই, আমি এটাকে উপরে এখানে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে থিটা 2। তাহলে দুটোকে তুমি দুটো অ্যাঙ্গেলে থ্রো করেছো, একটাকে থিটা 1 একটাকে থিটা 2, কিন্তু দুজনে একই জায়গায় গিয়ে পড়েছে। যদি এরকম হয় তাহলে মনে রাখবে থিটা 1 প্লাস থিটা 2 সমান 90 ডিগ্রি হবে। এইটা যদি স্যাটিসফাই করে তবেই কিন্তু এই ঘটনাটা সম্ভব, নইলে নয়। যদি থিটা 1 প্লাস থিটা 2 90 ডিগ্রি হয় তবেই আলাদা অ্যাঙ্গেলে থ্রো করলেও রেঞ্জ একই হবে। তাহলে এইটা কিসের কন্ডিশন? ফর সেম রেঞ্জ, ফর সেম রেঞ্জ। বোঝা গেল? ওকে, এবার আমরা পড়ব যে এই যে একটা প্রাস সে গেল, তার গতিপথটা কেমন হবে। একটা প্রাস সে এইভাবে এই পথে যাচ্ছে, তো তার গতিপথটা কেমন হবে। এবার তুমি হয়তো বলবে স্যার গতিপথটা দেখে মনে হচ্ছে বৃত্তাকার। ওরকম করে বললে তো হবে না, এটা ফিজিক্স বিশ্বাস করে না এভাবে। চোখের দেখায় কোনো কিছু বিশ্বাস করে না, তোমাকে ইকুয়েশন বের করে দিতে হবে। ধরে নাও কোনো এক মুহূর্তে ওই প্রাসটা এখানে আছে, তো এক্স কমা ওয়াই বিন্দুটার নাম। তাহলে এই দিকটাকে তুমি কি বলবে? ওয়াই। আর এই দিকটাকে তুমি কি কতটা বলবে? এক্স। ভালো কথা। স্যার এই দিকে আছে ইউ কস থিটা আর এই দিকে আছে ইউ সাইন থিটা, এটা আমরা কিন্তু শিখে ফেলেছি, নো প্রবলেম। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে আসতে ওর টি সময় লেগেছে। তাহলে তুমি বলবে দেখুন স্যার এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, এইটাতে আমার কোনো সমস্যা নাই, দূরত্ব সমান বেগগণিত সময়। তাহলে টি সমান কত? এক্স বাই ইউ কস থিটা, এইটা হচ্ছে টি। ওকে, নো প্রবলেম স্যার। কারণ দেখো এখানে কোনো ত্বরণও নাই, মন্দনও নাই, এক্স অক্ষ বরাবর কেউ নেই, এক্স অক্ষ বরাবর কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই। তাহলে টি সমান এক্স বাই ইউ কস থিটা। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। এবার যদি আমি ওয়াই সমান লিখতে চাই তাহলে কিন্তু এটা হবে না, কারণ ওয়াই যখন নিচ্ছ তখন নিচের দিকে তো জি কাজ করছে, মন্দন আছে। তাহলে আমরা কি লিখবো? ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, কিন্তু ওপরের দিকে দূরত্ব যেহেতু নিচ্ছি তাহলে আমাকে এটাকে ইউটাকে লিখতে হবে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো ইউ সাইন থিটাটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ইন্টু টি এর জায়গায় লিখলাম এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার
কস স্কয়ার থিটা। দেখো তুমি যদি ইউ আর ইউ কেটে দাও তাহলে হবে এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কয়ার বাই 2u স্কয়ার কস স্কয়ার থিটা। ওকে, নো প্রবলেম। এই ইকুয়েশনটা না ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কয়ার এর মতো দেখতে, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ারের মতো দেখতে। এই যে সমীকরণটা আমি লিখলাম এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, আর যেহেতু এই সমীকরণটা এর মতো দেখতে তাই প্রাসের পথ হবে অধিবৃত্তাকার। ঠিক আছে, অধিবৃত্তাকার। ওকে, ভালো করে মনে রাখবে, এই ইকুয়েশনটা পুরোপুরি মুখস্থ করে নেবে। হ্যাঁ, আমি মুখস্থ করে নেওয়ারই কথা বলছি, তার কারণ তোমাদের সেমিস্টার এক্সামে কিন্তু টাইম অত্যন্ত কম, তো একদম ডাইরেক্ট ফর্মুলা থেকে কোশ্চেন আসবে। ওকে, ভালো করে ফর্মুলাগুলো একবার লিখে নাও, এরপরেই আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো, তো তাড়াতাড়ি প্র্যাকটিস করে নেবে। আই থিঙ্ক তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।